Hey friends, this is Neha and welcome back to my channel Nurses Notes. নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফ্রি ক্লাস দেব আমি তোমাদের আমার এই চ্যানেলে। তো আজ থেকে আমরা শুরু করছি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফ্রি ক্লাস। আমরা প্রথমে বিগত বছরে এন্ট্রান্স এক্সামে আসা কিছু কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের একবার পড়লেই সেই জিনিসটি খুব ভালো মতোভাবে মনে থেকে যায়। নেক্সট আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করব, কারণ হাতে মাত্র রয়েছে 3টি মাস সময়। তার মধ্যেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রস্তুতিটা খুব ভালো মতোভাবে নিতে হবে, যাতে একটি হলেও গভর্নমেন্ট সিট তোমাদেরও হতে পারে। তো আজকের ক্লাসটি হবে 2021 সালের এন্ট্রান্স এক্সামে আসা 25টি এমসিকিউর মধ্যে সেরা বাছাই করা 10টি এমসিকিউ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দেব, এবং নেক্সট ক্লাসে আমরা আরও 15টি এমসিকিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি তোমাদের প্রথমে কোশ্চেনগুলি বলবো, তারপরে 3 সেকেন্ড করে টাইম দেব, যাতে তোমরা তোমাদের অ্যান্সারটি কমেন্টে লিখে আমাকে জানাতে পারো। তোমরা তোমাদের অ্যান্সারটি ভুল হোক বা ঠিক হোক, তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। এতে করে তোমরা কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তোমরা না পড়েও কয়টি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারছো। এরপর আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের ডিটেলসে সঠিক উত্তর নিয়ে আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? অপশান এ সুন্দরী, অপশান বি ক্যাকটাস, অপশান সি মটর গাছ অ্যান্ড অপশান ডি পার্থেনিয়াম। তোমরা ফটাফট তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তো সঠিক উত্তরটি এখানে হবে ক্যাকটাস। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো এবং কটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে সেটি কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবারে আমরা ডিটেলসে জানবো কেন ক্যাকটাসটি সঠিক উত্তর হবে। ব্যাখ্যা, অঙ্গস্থানিক পরিবর্তন বলতে বোঝায় যখন কোনো উদ্ভিদের অঙ্গবিশেষ পরিবেশগত অভিযোজনের কারণে তাদের স্বাভাবিক গঠন পরিবর্তন করে ভিন্ন রূপ ধারণ করে, এবং পর্ণকাণ্ড হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড যা পাতা হারিয়ে কাণ্ডের মাধ্যমে সালোক সংশ্লেষ সম্পন্ন করে। তো ক্যাকটাসই একমাত্র যে উদ্ভিদ যেখানে পর্ণকাণ্ডের উদাহরণ দেখতে পাওয়া যায়, কারণ এর পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়ে জল সংরক্ষণে সাহায্য করে, আর সবুজ মাংসল কাণ্ড সালোক সংশ্লেষেও সাহায্য করে। আর অন্যান্য অপশানগুলি কেন হবে না? সুন্দরী হলো একটি ম্যানগ্রোভ উদ্ভিদের একটি প্রজাতি, তবে এটিতে কোনো কিন্তু পর্ণকাণ্ড দেখতে পাওয়া যায় না। আর মটর গাছের কাণ্ডের পরিবর্তিত লতানো অংশ দেখা যায়, যা কিন্তু পর্ণকাণ্ড নয়। এবার অপশান ডি যেটি ছিল পার্থেনিয়াম হলো একটি আগাছা, যেখানে পর্ণকাণ্ডের কোনো বৈশিষ্ট্যই নেই। তাই সঠিক উত্তর এখানে হবে ক্যাকটাস। সেকেন্ড কোশ্চেনটি হলো নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? অপশান এ হাইগ্রোফিলা বা কুলেখাড়া, অপশান বি স্যালভিয়া, অপশান সি ওয়াটার চেস্টনাট বা ফানি ফল, এবং অপশান ডি অ্যাবিসেনিয়া। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানাও। তো সঠিক অ্যান্সারটি হবে অ্যাবিসেনিয়া। কে সঠিক উত্তর দিতে পারলে আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানাও। এবারে আমরা দেখব এই অ্যাবিসেনিয়াটি কেন সঠিক উত্তরটি হবে। তো ব্যাখ্যা, লবণাম্ব উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যা লবণাক্ত পরিবেশে, যেমন সমুদ্র উপকূল, ম্যানগ্রোভ বন, লবণাক্ত জলাভূমিতে বেঁচে থাকতে পারে। এদের শরীরে বিশেষ অভিযোজন থাকে, যেমন লবণের অপসারণের জন্য লবণগ্রন্থি এবং শ্বাসমূল। অ্যাবিসেনিয়া একটি ম্যানগ্রোভ উদ্ভিদ যা লবণাক্ত পরিবেশে জন্মায় এবং লবণ গ্রহণে সহনশীল। এটি শ্বাসমূলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং লবণ বের করে দিতে পারে। অন্য যে 3টি অপশান ছিল সেগুলি কেন হবে না? তার মধ্যে হাইগ্রোফিলা বা কুলেখাড়া এটি মিষ্টি জলে জন্মায়, এটি কিন্তু লবণাম্ব উদ্ভিদ নয়। এবং স্যালভিয়া এটি শুষ্ক বা আর্দ্র পরিবেশে জন্মায়, এটিও কিন্তু লবণাম্ব উদ্ভিদ নয়। এবং সি যেটি ওয়াটার চেস্টনাট বা পানি ফল, এটিও কিন্তু মিষ্টি জলের জলাভূমিতে জন্মায়, এটি লবণে সহনশীল নয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে অ্যাবিসেনিয়া। থার্ড কোশ্চেনটি হলো দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে প্রথম অপত্য বংশে
কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? অপশান এ 50% এবং 25%, অপশান বি 25% এবং 25%, অপশান সি 75% এবং 25%, এবং অপশান ডি 50% এবং 50%। টাইম স্টার্ট নাও। সঠিক অ্যান্সারটি হবে 75% এবং 25% বা অপশান সি। কতজন সঠিক উত্তরটি দিতে পারলে আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে জানাও। আরে চলো দেখা যাক অ্যান্সারটির ব্যাখ্যা। এই যে প্রশ্নটি ছিল, এটি মেন্ডেলের বংশগতির সূত্রের উপর ভিত্তি করে তৈরি। এখানে দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম প্রজন্ম বা F1 প্রজন্মে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে তা নির্ধারণ করতে হবে। ধরা যাক ক্যাপিটাল টি সমান লম্বা বৈশিষ্ট্যের জন্য ডমিনেন্ট অ্যালিল এবং স্মল টি খর্ব বৈশিষ্ট্যের জন্য রিসেসিভ অ্যালিল। যদি হেটেরোজাইগাস স্মল টি বা অ্যান্ড ক্যাপিটাল টি ইন্টু হেটেরোজাইগাস সংকরায়নের ঘটে, তবে পুনেট স্কোয়ার অনুযায়ী জেনোটাইপ অনুযায়ী অনুপাতটি হবে ডাবল ক্যাপিটাল টি বা লম্বা 25%, ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি লম্বা 50% এবং দুটোই স্মল টি খর্ব 25%। তো ফেনোটাইপ অনুযায়ী অনুপাত হবে লম্বা গাছ সমান 25% প্লাস 50% ইকুয়াল টু 75% এবং খর্ব গাছ ইকুয়াল টু 25%। অতএব F1 প্রজন্মে 75% লম্বা গাছ এবং 25% খর্ব গাছ উৎপন্ন হবে। তাই সঠিক উত্তরটি হলো 75% এবং 25%। 4 নম্বর কোশ্চেনটি হলো, ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? অপশান এ পত্রকণ্টক, অপশান বি শাখাকণ্টক, অপশান সি সূচালো উপাঙ্গ এবং অপশান ডি পর্ণবেণ্ট। টাইম স্টার্ট নাও। সঠিক অ্যান্সারটি হবে অপশান এ পত্রকণ্টক। কতজন সঠিক অ্যান্সার দিলে আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে জানাও। আমরা দেখব পত্রকণ্টকটি কেন সঠিক উত্তর হবে। ব্যাখ্যা: ফণিমনসা একটি শুষ্ক পরিবেশে জন্মানো উদ্ভিদ, যেখানে জল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এর পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যা পত্রকণ্টক নামে পরিচিত। পত্রকণ্টক এটি এক ধরনের রূপান্তরিত পাতা যা উদ্ভিদকে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা করে এবং অতিরিক্ত জল বাষ্পীভবন কমিয়ে দেয়। এবং অন্যান্য অপশানগুলি বিশ্লেষণগুলি হলো শাখাকণ্টক। এটি কাণ্ড থেকে তৈরি কাঁটা, যেমন বাবলা গাছে দেখতে পাওয়া যায়। আর সূচালো উপাঙ্গ এটি এক ধরনের পরিবর্তিত কাঠামো, তবে ফণিমনসার ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য নয়। এবং পর্ণবৃন্ত এটি পাতার দণ্ডের পরিবর্তিত রূপ, যেমন সাইট্রাস বা লেবু গাছে দেখতে পাওয়া যায়। সুতরাং পত্রকণ্টকই হলো সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটি হলো, নিচের কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়? অপশান এ সুন্দরী, অপশান বি ক্যাকটাস, অপশান সি পদ্ম অ্যান্ড অপশান ডি তুলসী। টাইম স্টার্ট নাও। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ক্যাকটাস। কতজন সঠিক অ্যান্সার দিতে পারলে আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে কিন্তু জানাও। তো এবারে আমরা দেখব এই ক্যাকটাসটি কেন হবে সঠিক উত্তর। ব্যাখ্যা: নিমজ্জিত পত্ররন্ধ্র হলো এক বিশেষ ধরনের অভিযোজন, যেখানে পত্ররন্ধ্র পাতার পৃষ্ঠের নিচের দিকে বা গভীরে অবস্থিত থাকে। এটি জল সংরক্ষণে সাহায্য করে, কারণ এতে বাষ্পীভবন কম হয়। এই বৈশিষ্ট্য সাধারণত শুষ্ক উদ্ভিদগুলোতে দেখতে পাওয়া যায়, যা শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত। অপশান বি ক্যাকটাস এটি একটি মরুভূমির উদ্ভিদ, যা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু জল ধরে রাখতে পারে। জল সংরক্ষণের জন্য এর পত্ররন্ধ্র নিমজ্জিত অবস্থায় থাকে, যা বাষ্পীভবন কমিয়ে গাছকে শুষ্ক পরিবেশে টিকিয়ে থাকতে সাহায্য করে। এবং অন্যান্য অপশানগুলো যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে সুন্দরী এটি একটি ম্যানগ্রোভ উদ্ভিদ, যেখানে লবণ সহনশীলতা আছে, তবে নিমজ্জিত পত্ররন্ধ্র নেই। এবং অপশান সি যেটা ছিল পদ্ম, পদ্ম একটি জলজ উদ্ভিদ, যার পত্ররন্ধ্র পাতার উপরের পৃষ্ঠে থাকে, নিমজ্জিত নয়। এবং অপশান ডি তুলসী, তুলসী একটি সাধারণ শুষ্ক বা আর্দ্র পরিবেশের উদ্ভিদ, যার পত্ররন্ধ্র স্বাভাবিক অবস্থানেই কিন্তু থাকে। তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যাকটাস। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো, হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ ওয়াই লিঙ্কড, অপশান বি নন জেনেটিক, অপশান সি অটোজোমাল অ্যান্ড অপশান ডি হলো এক্স লিঙ্কড।
তো তোমাদের টাইম স্টার্ট নাও। ঠিক অ্যান্সারটি হবে অপশান ডি বা এক্স লিঙ্কড। তোমরা কতজন সঠিক অ্যান্সারটি দিলে আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে জানাবে। এবারে আমরা দেখব এই অপশান ডি এক্স লিঙ্কড কেন হবে সঠিক উত্তর। ব্যাখ্যা: হিমোফিলিয়া হলো একটি এক্স লিঙ্কড রিসেসিভ জেনেটিক রোগ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে ব্যাহত করে। এই রোগটি মূলত এক্স ক্রোমোসোমে থাকা একটি ত্রুটিপূর্ণ জিনের কারণে হয়। কেন এটি এক্স লিঙ্কড? মানুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম দুটি, এক্স এবং ওয়াই। পুরুষদের এক্স ওয়াই মাত্র একটি এক্স ক্রোমোসোম থাকে। তাই যদি এই এক্স ক্রোমোসোমে হিমোফিলিয়া সম্পর্কিত ত্রুটিপূর্ণ জিন থাকে তবে তারা সরাসরি এই রোগে আক্রান্ত হয়। এবং নারীদের এক্স এক্স দুটি এক্স ক্রোমোসোম থাকে। যদি তাদের একটিতে ত্রুটি থাকে তবে অন্যটি সুস্থ থাকলে তারা সাধারণত রোগে আক্রান্ত হয় না, তবে বহনকারী বা কেরিয়ার হতে পারে এবং পরবর্তী প্রজন্মে কিন্তু সেটিকে ছড়িয়ে দিতে পারে। তাই হিমোফিলিয়া এক্স লিঙ্কড একটি জেনেটিক রোগ যা পুরুষদেরকে বেশি প্রভাবিত করে এবং নারীরা সাধারণত বাহক হয়। তাই সঠিক উত্তর হলো অপশান ডি এক্স লিঙ্কড। 7 নম্বর কোশ্চেনটি হলো নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অপশান এ অ্যাকুয়াস হিউমার, অপশান বি ভিট্রিয়াস হিউমার, অপশান সি লেন্স অ্যান্ড অপশান ডি কর্নিয়া। টাইম স্টার্ট নাও। এক্ষুনি তোমরা অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি কর্নিয়া। এখন আমরা দেখব কর্নিয়া বা অপশান ডি কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: প্রতিসরাঙ্ক হলো আলোর গতির পরিবর্তনের পরিমাণ যখন এটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে। মানুষের চোখের বিভিন্ন অংশের প্রতিসরাঙ্ক বিভিন্ন রকম, যেমন অ্যাকুয়াস হিউমারের প্রতিসরাঙ্ক 1.33 টু 1.34। ভিট্রিয়াস হিউমারের প্রতিসরাঙ্কও সেম 1.33 টু 1.34। লেন্সের প্রতিসরাঙ্ক হলো 1.39 টু 1.41, তবে এটি কিন্তু পরিবর্তনশীল। এবং অপশান ডি কর্নিয়ার প্রতিসরাঙ্ক 1.376 টু 1.38 সর্বোচ্চ। কর্নিয়া সবচেয়ে বেশি আলো প্রতিসরিত করে, তাই এর প্রতিসরাঙ্ক সর্বাধিক। এবং কর্নিয়া চোখের সবচেয়ে বেশি প্রতিসরণ ক্ষমতা সম্পন্ন অংশ, তাই কর্নিয়া বা অপশান ডি হলো সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনটি হলো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? অপশান এ টেলোফেজ, অপশান বি অ্যানাফেজ, অপশান সি মেটাফেজ অ্যান্ড অপশান ডি হলো প্রোফেজ। টাইম স্টার্ট নাও। তোমরা এক্ষুনি সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি প্রোফেজ। আমরা দেখব এই অপশান ডি প্রোফেজ অপশানটি কেন হবে সঠিক উত্তর। ব্যাখ্যা: কোষ বিভাজনে প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় যা তাদের মোটা ও দৃশ্যমান করতে সাহায্য করে। ক্রোমাটিন সংকুচিত হয়ে ক্রোমোজোম গঠন করে এবং এতে জল শোষণের ফলে তারা মোটা ও স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এই পর্যায়ে আবার সেন্ট্রিওল পৃথক হয় এবং স্পিন্ডল ফাইবার গঠিত হয়। আর অন্য যে অপশানগুলো ছিল সেগুলির বিশ্লেষণ করলে দেখা যাবে অপশান এ বা টেলোফেজ এটি কিন্তু কোষ বিভাজনের শেষ ধাপ, যেখানে ক্রোমোজোম আবার ক্রোমাটিনে পরিণত হয়। তো এখানে কোনো জল শোষণের কোনো ব্যাপারই নেই। অপশান বিটা যেটা ছিল অ্যানাফেজে আবার ক্রোমোজোমে দুটি ভাগে বিভক্ত হয়ে বিপরীত মেরুর দিকে সরে যায়। আর অপশান সি যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের কোষের মধ্যভাগে সারিবদ্ধ হয়, তবে জল কোনোভাবে শোষিত কিন্তু হয় না। তো এক্ষেত্রে ক্রোমোজোমে জল শোষণ এবং সংকোচন শুধুমাত্র প্রোফেজ পর্যায়ে ঘটে, তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি প্রোফেজ। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটি ছিল সেটি হলো নিচের কোনটি পেশাগত রোগ? অপশান এ অ্যাসবেস্টোসিস, অপশান বি হেপাটাইটিস, অপশান সি অ্যামিবিক ডিসেন্ট্রি, অপশান ডি ম্যালেরিয়া। টাইম স্টার্ট নাও। এক্ষুনি কমেন্টে লেখো অ্যান্সারটি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ বা অ্যাসবেস্টোসিস। নেক্সট আমরা দেখব এই অপশান এ অ্যাসবেস্টোসিস কেন হবে সঠিক অ্যান্সার। পেশাগত রোগ হলো সেই সব রোগ যা নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে সম্পর্কিত এবং দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট কর্মপরিবেশে কাজ করার ফলে এটি হয়। অপশানে যেটি ছিল অ্যাসবেস্টোসিস, এটি কিন্তু একটু ফুসফুসের একটি রোগ
যা অ্যাসবেস্টস ধূলিকণার শ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে এটি কিন্তু হয়। এটি সাধারণত কিন্তু দেখতে পাওয়া যায় নির্মাণকর্মী, জাহাজ নির্মাণকর্মী এবং অ্যাসবেস্টস শিল্পে কর্মরত শ্রমিকদের মধ্যে। নেক্সট অন্য যে অপশানগুলো ছিল সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাওয়া যাবে অপশন বি বা হেপাটাইটিস, এটি কিন্তু একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত কিন্তু খাদ্য বা রক্তের মাধ্যমে সংক্রমিত হয়। এটি কিন্তু কোনো পেশাগত রোগ নয়। নেক্সট অপশন সি অ্যামিবিক ডিসেন্ট্রি, এটি একটি পরজীবীজনিত সংক্রমণ যা দূষিত খাবার বা জল থেকে কিন্তু এটা হয়। আর অপশান ডি বা ম্যালেরিয়া, এটি একটি মশাবাহিত রোগ যা প্লাজমোডিয়াম পরজীবীর মাধ্যমে কিন্তু এটা ছড়ায়। তো এই অপশানগুলির মধ্যে শুধুমাত্র অ্যাসবেস্টোসিসই একটি পেশাগত রোগ, কারণ এটি নির্দিষ্ট কর্মপরিবেশে দীর্ঘমেয়াদী এক্সপোজারের ফলে হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাসবেস্টোসিস। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে এক্ষুনি কমেন্ট বক্সে আমাকে জানাও। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি হলো থেবেসিয়ান ভালভ যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো অপশান এ ফুসফুসীয় ধমনী, অপশান বি ফুসফুসীয় শিরা, অপশান সি করোনারি সাইনাস এবং অপশান ডি করোনারি ধমনী। টাইম স্টার্ট নাও। সঠিক অ্যান্সারটি হবে অপশান সি করোনারি সাইনাস। নেক্সট আমরা এখানে দেখে নেব এই অপশান সি বা করোনারি সাইনাস অ্যান্সারটি কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা যদি আমরা করি তাহলে থেবেসিয়ান ভালভ হলো একটি ছোট ভালভ যা করোনারি সাইনাসের প্রবেশমুখে অবস্থিত। করোনারি সাইনাস হলো হৃৎপিণ্ডের একটি প্রধান শিরা যা হৃৎপিণ্ডের নিজস্ব শিরাগুলি থেকে অক্সিজেন শূন্য রক্ত সংগ্রহ করে ডার্ন অলিন্দে প্রবাহিত করে। থেবেসিয়ান ভালভ এই প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং রক্তের বিপরীত প্রবাহ ঠেকাতে সাহায্য করে। অন্য যে অপশানগুলো ছিল সেগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো অপশান এ বা ফুসফুসীয় ধমনী, যেটি কিন্তু হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত পরিবহন করে, এতে থেবেসিয়ান ভালভ কিন্তু থাকে না। অপশান বি বা ফুসফুসীয় শিরা, এটি কিন্তু ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, এতেও কিন্তু থেবেসিয়ান ভালভ থাকে না। আর অপশান ডি করোনারি ধমনী, এটি হৃৎপিণ্ডকে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে, এতে থেবেসিয়ান ভালভ থাকে না। সুতরাং থেবেসিয়ান ভালভ শুধুমাত্র করোনারি সাইনাসের মুখে অবস্থিত। তাই সঠিক উত্তরটি এখানে হবে করোনারি সাইনাস। এই 10টি কোশ্চেনের মধ্যে কতগুলি অ্যান্সার সঠিক দিতে পেরেছো আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও জীবনবিজ্ঞান ক্লাস 1 এই পর্যন্তই। জীবনবিজ্ঞান ক্লাস 2তে আমরা কিন্তু এই 2021 সালের বাকি যে 25টি কোশ্চেনের মধ্যে বাকি 15টি কোশ্চেন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এর জন্য তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার এই ভিডিওটিতে প্রচুর লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।